আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনাদের ভালো লাগবে আশা করি। ভারতীয় কামসূত্র নিয়ে। ভারতীয় কামসূত্র মানব জাতির ইতিহাসে যে সকল যাকে বলে মাস্টারপিস তৈরি হয়েছে সাহিত্যে এবং স্ক্যাপচারে অর্থাৎ স্থাপত্যে, সেই ভারতবর্ষের সেই যে কামসূত্র কেন্দ্রিক স্থাপত্যকলা এবং শিল্পকলা, সাহিত্যকলা এবং কামসূত্র কেন্দ্রিক রাজনীতি, এটা কি করে ভারতীয় যে সভ্যতাকে আজকের পর্যায়ে নিয়ে আসছে এটি নিয়ে আলোচনা করব। আমরা প্রথমত কাম বলতে যৌনতা বুঝি, আর সেক্স বলতে আমরা শুধুমাত্র যৌনতা বুঝি। নারী পুরুষের যে সঙ্গম, সেটা বৈধ হোক অবৈধ হোক পরকীয় হোক যেভাবে হোক না কেন, এটাকে আমরা সাধারণত সেক্স বুঝি। কিন্তু কামসূত্র যেভাবে রচিত হয়েছে, তো সেই যে কামসূত্রের যিনি জনক, তিনি যেভাবে এটি রচনা করেছেন এবং একজন নয়, পরবর্তীতে পরিমার্জন করেছেন, এবং এটা নিয়ে কিন্তু একটা অসাধারণ একটা সিনেমা হয়েছে ভারতে, এবং রেখা, কিংবদন্তির অভিনেত্রী রেখা এখানে অভিনয় করেছেন। এই কামসূত্র অনুযায়ী যে জিনিসগুলো দেখা হয়েছে, যে নারী এবং পুরুষের যে সম্পর্ক, সেই সম্পর্কে একজন নারী কি করে একজন পুরুষকে গড়ে তোলে, কেন একজন নারী পুরুষকে তার আপন হিসেবে, আশ্রয়দাতা হিসেবে, সাহারা হিসেবে গ্রহণ করে, পুরুষের কোন কোন বিষয়গুলো তারা পছন্দ করে, ইত্যাদি বিষয়গুলো কিন্তু কামসূত্রে বর্ণনা করা হয়েছে। আবার একই সঙ্গে পুরুষ কি ধরনের নারী পছন্দ করে, নারীর হাসি, নারীর দেহসৌষ্ঠব, নারীর পরশ স্পর্শ, এবং নারীর মধ্যে যৌনতার মাধ্যমে নিজেকে বিলীন করে একটা পুরুষ যে তৃপ্তি পায়, সেই তৃপ্তির জায়গাটুকু নারী যদি জানতে না পারে, বুঝতে না পারে, তাহলে সে পুরুষকে তার ঘরে আবদ্ধ রাখতে পারে না। এই যে বহু পুরুষ পতিতালয়ে যাচ্ছে, গণিকালয়ে যাচ্ছে, পরকীয়া প্রেম করছে, অন্য নারীতে আসক্ত হচ্ছে, একের পর এক জীবন সঙ্গিনী পরিবর্তন করছে, কেন? এই কাহিনীগুলোই চমৎকারভাবে সেই কামসূত্রে বর্ণনা করা হয়েছে, এবং কামসূত্রের সূত্রে পরবর্তীতে ইউরোপের যে জমানা, সেই ইউরোপের যারা বিজ্ঞানী সাহিত্যিক, তারা এই জায়গাতে হাত দিয়েছেন। এই যে মোনালিসা ছবি, কিংবা ধরুন অনবিখ্যাত যে সমস্ত ছবি আছে, দ্য ডেভিড, মাইকেল অ্যাঞ্জেলোর দ্য ডেভিড, কিংবা লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা, তো এই ছবিগুলোতে পুরুষের বা নারীর যে দেহসৌষ্ঠব ফুটিয়ে তোলা হয়েছে, আকর্ষণীয় করে তোলা হয়েছে, এগুলো মূলত ভারতীয় কামশাস্ত্র থেকে। তো সেই কামশাস্ত্র অধ্যয়ন করতে গিয়ে আমরা দেখলাম যে আমরা জীবনে প্রায় আমাদের বেশিরভাগ নারী এবং পুরুষ জীবনের একটা বিরাট সময় আমরা কাম দ্বারা ক্রোধে উন্মত্ত হই, আমরা কাম দ্বারা লোভাতুর হই, কাম দ্বারা যুদ্ধ এবং বিগ্রহে জড়িয়ে পড়ি, কামের কারণে ব্যবসা বাণিজ্য, জীবন জীবিকা জন্য আমরা ছুটে বেড়াই। অথচ কাম জিনিসটা কি? কাম থেকে কিভাবে ক্রোধ আসে, কাম থেকে কিভাবে জীবিকা আসে, কামনা থেকে কিভাবে বাসনা আসে, বাসনা থেকে কিভাবে ঐশ্বর্য আসে, ঐশ্বর্য থেকে কিভাবে সভ্যতা আসে, এই বিষয়গুলো আমরা না মিলিয়ে কেবলই মাত্র পশু পাখির যৌনতা, সেই যৌনতার মতোই নারী পুরুষের যৌনতাকে আমরা দেখে বলা হয় দেখার চেষ্টা করি। যেমন একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে বলি, প্রথম প্রশ্নটা করি, তারপর উত্তর দেব। কামশাস্ত্রে উল্লেখ আছে প্রাচীন ভারতে নারীদের কাম আসতো না। পুরুষ বেদমভাবে প্রহার করার পর
পুরুষের হাতে মার খাওয়ার পর নারীদের কামাভাব জাগ্রত হতো। আচ্ছা, এখন বলেন তো এটা কেন? এই জিনিসটা কেন যে আপনি সেক্সে আপনার জীবন সঙ্গীকে নিয়ে আনবেন, কিন্তু তাকে পিটুনি দিতে হবে, মারতে হবে, তার আগ পর্যন্ত তার কাম আসবে না? এটা কেন? একটু চিন্তা করেন তো। বা এই ধরনের চিন্তা কখনো আপনি করেছেন কিনা যে ইতিহাসের হাজার হাজার বছর ধরে এরকম একটা অবস্থা আমাদের সোসাইটিতে ছিল? কারণটা হলো, নারী তার গৃহকর্মে এতটা ব্যস্ত, তার আসলে যৌনতা নিয়ে চিন্তা করার সময় থাকতো না, প্রচন্ড ব্যস্ত থাকতো। পুরুষ তাকে আকর্ষণ করতে চাইতো এবং তার অ্যাটেনশনটা ড্র করার জন্য যখন তাকে মারতো, এবং মারতে গিয়ে তার শরীরের মধ্যে এক ধরনের রসায়ন ঘটিয়ে দিত। এবং এই জিনিসগুলো আপনি এখনো পর্যন্ত আপনি মোরগের মধ্যে দেখবেন, মুরগির মধ্যে দেখবেন, পশুর মধ্যে দেখবেন। তারা প্রথমে আঘাত করে নারীকে, তারপরে তাকে অনুগত করে। এইগুলো একটা। দ্বিতীয় হলো যে কামশাস্ত্রে বর্ণনা করা আছে যে পুরুষের ঘাম, পুরুষের ক্রোধ, এটা নারীকে প্রচন্ডভাবে আকর্ষণ করে। মিউ মিউ চিউ চিউ করা পুরুষ, মহিলাদের মতো কথা বলা, এগুলো কোনো নারী পছন্দ করে না। বাস্তবে একটা উদাহরণ বলি, আমাদের ক্লাসে একটা খুব ভালো ছেলে ছিল, এখন সে গভর্নমেন্টের পূর্ণ সচিব হিসেবে আছে, কিন্তু তার স্বভাবটা অনেকটা নারীর মতো, অনেকটা নারীর মতো। এই তুমি শুনছো, এই তুমি ভালো আছো, কি খবর, ইত্যাদি 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 ইত্যাদি। তো সে একটা মেয়ের প্রেমে পড়লো ইউনিভার্সিটি লাইফে, কিন্তু মেয়েটার ধারে কাছে সে যেতে পারে না। মেয়েটার সঙ্গে আমার নিদারুণ সখ্যতা ছিল। তো সেই ছেলেটা আমাকে একদিন বলল যে তোমাকে তো ওই মেয়েটা খুব পছন্দ করে, ডিপেন্ড করে, তুমি একটু বলো যে আমি তো আসলে তার প্রেমে মরে যাচ্ছি, আমি তাকে বিয়ে করতে চাই, তার জন্য ইত্যাদি ইত্যাদি আমার সব আছে, এবং আমি একদিন অনেক বড় হব। আমি সেই অনুযায়ী মেয়েটিকে প্রস্তাব দিলাম যে দেখো, ওরকম ছেলেটা তো তোমাকে খুব ভালোবাসে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ওর বাপেরই টাকা আছে, পয়সা আছে। তো সে বললো যে দেখো, আমি একটা মেয়ে, তুমি কি আমাকে আর একটা পুরুষ বিয়ে করতে বলো, মানে আর একটা মেয়েকে বিয়ে করতে বলো বা তার সঙ্গে প্রেম করতে বলো? এটা কি ধরনের কথা? ওর আচরণ দেখলেই তো আমার গা জ্বালা করে। তো নারী আসলে কখনো পুরুষের মধ্যে নারী সুলভ কোনো আচরণ চায় না, তারা একটা ম্যানলি ক্যারেক্টারিস্টিক চায়। আপনি দেখবেন যে ওই যে গ্রামাঞ্চলে পুরুষ কাজ করছে, খেতে খামারে মাল কোছা দিচ্ছে, তার যে পেছনের নিতম্ব দুটো বের করে একটা গামছা দিয়ে বের করে সে করাত টানছে, মাটি কাটছে, ঘাম দরদর করে জ্বলছে, আর নারীও ব্যস্ত, কিন্তু ফাঁকে ফাঁকে সে পুরুষের সেই ঘর্মাক্ত শরীর দেখছে, আর সে মুগ্ধ হচ্ছে। স্ত্রীরও মুগ্ধ হচ্ছে, আশেপাশের লোক মুগ্ধ হচ্ছে। নারীকে আপনি অর্ধুলঙ্গ অবস্থায় দেখে যতটা তৃপ্তি পান, নারীরাও পুরুষকে দেখে ততোধিক, যাকে বলা হয়, তৃপ্ত হন। তবে ওইরকম না যে আপনি খুলে খুলে সবকিছু দেখালেন, তা নয়। নারী পুরুষকে দেখতে চায় যুদ্ধের ময়দানে, তলোয়ার হাতে, শ্রমের ময়দানে, একজন শ্রমিক হিসাবে দরদর করে ঘাম ঝরছে, ঝগড়ার যুদ্ধের ময়দানে প্রচন্ড রাগের সবকিছু তস নস করে দিচ্ছে, আপনি বিজয়ী হয়ে আসুন, নারী আপনাকে সব কিছু দিয়ে দেবে। এই যে নারীকে বোঝার ক্ষমতা আর পুরুষকে বোঝার ক্ষমতা, নারীকে বুঝে নারীর মধ্যে যে সম্ভাব্যতা রয়েছে। অনেক পুরুষ 4টা 5টা প্রেম করে, প্রেম করার পর সে বুঝে না যে আমি কেন প্রেম করলাম। কাউকে সে পছন্দ করলো শারীরিক সৌন্দর্য দেখে, পরে দেখলো রান্না করতে পারে না। কাউকে পছন্দ করলো অসাধারণ রান্না করে, বংশ ভালো, কিন্তু সে ব্যবহার জানে না, কথা জানে না। কাউকে বিয়ে করলো অতিশয় শিক্ষিত, মার্জিত, জ্ঞানী, পণ্ডিত, কিন্তু কমন সেন্স নেই। একই ঘটনা পুরুষের ক্ষেত্রেও প্রযোজ্য। এই জিনিসগুলোই ভারতীয় কামশাস্ত্র আমাদেরকে 5000 বছর আগে শিক্ষা দিয়ে গেছেন, এবং যিনি শিক্ষা দিয়ে গেছেন তিনি একজন মুনি ছিলেন, তিনি একজন ঋষি ছিলেন, একজন দেবতা ছিলেন, হিন্দুদের একজন দেবতা ছিলেন।
তো এই যে ভারতীয় কামশাস্ত্র, সেটা নিয়ে ইউরোপে প্রচুর যাকে বলা হয় কাজ হয়েছে। আমাদের দেশে একজন পাকিস্তান জামানাতে আইজি ছিলেন, তার নাম ছিল আবুল হাসনাত, ডাকনাম ইসমাইল মিয়া। হি ইজ দ্য ফার্স্ট ম্যান। সেই কামশাস্ত্রের পর এই প্রথম পাক ভারত উপমহাদেশে তিনি একটি বই লিখেছিলেন, যৌন বিজ্ঞান, আরেকটা লিখেছিলেন কাজের কথা। ওই কামশাস্ত্রের অনুকরণ। এর বাইরে আমাদের দেশে এগুলো নিয়ে সাধারণত আলাপ আলোচনা হয় না, কিন্তু ইউরোপে হয়। ইউরোপে মানে ভীষণ রকম এই জিনিসগুলো স্কুলে কলেজে বাধ্যতামূলকভাবে শেখানো হয়। শুধু তাই নয়, এই যে আমরা যে রাজনীতি করি, রাজনীতির ময়দানে আমার কথার মধ্য দিয়ে, পুরুষের কথার মধ্য দিয়ে পৌরুষ বের হবে, নারীর কথার মধ্য দিয়ে নারীত্ব বের হবে। এটা কি করে মানুষকে আকর্ষণ করা সম্ভব? এটা আলাদা সাউন্ড তৈরি হবে। এটিকে ইংরেজিতে বলে সেডাকশন। এবং এটা নিয়ে ইউরোপে মানে রাজনীতিবিদদেরকে ক্লাস নেওয়া হয়, এবং সেই ক্লাসের দুজন বিখ্যাত ফেমাস ছাত্র এবং ছাত্রী আছেন। একজন হলেন রোনাল্ড রিগান, আর একজন হলেন মার্গারেট থ্যাচার। তারা প্রাথমিক জীবনে কথা বলতে পারতেন না, বক্তৃতা দিতে পারতেন না, কিন্তু এই কোর্স মানে তাদের কথায়, আচরণে, চেহারায়, পোশাকে, পরিচ্ছদে তারা যৌনতা ছড়িয়ে দিয়ে, সেডাকশন ছড়িয়ে দিয়ে মানুষকে আকর্ষণ করার যে দুর্নিবার যে শক্তিমত্তা, এরা এই কোর্স করে তারা অর্জন করেছিলেন, আরো বহু মানুষ। কিন্তু আমাদের দেশে কি সেটা আছে? আমাদের দেশে সেটা নেই। না করার কারণে কি হচ্ছে, আমাদের যারা রাজনীতিবিদ, কেউ পুরুষ রাজনীতিবিদ, পুরুষ লিঙ্গ, তারা স্ত্রীদের মতো কথা বলে, আর স্ত্রী যারা রাজনীতিবিদ তারা অনেকে পুরুষের মতো আচার আচরণ করে, কথাবার্তা বলে। আমি মনে করি মাথা ঠান্ডা করে এখন যারা রাজনীতিবিদ রয়েছেন, রাজনীতিতে ভালো করার জন্য তাদের উচিত সেই কামশাস্ত্র অধ্যয়ন করা। মহান আল্লাহ আমাদের হিকমা বাড়িয়ে দেন, জ্ঞান বাড়িয়ে দেন, পৃথিবী সুন্দর হয়ে গড়ে উঠুক, এবং এই পৃথিবীকে সুন্দরতম করার জন্য যত জ্ঞান আমাদের জন্য ফরজ, আল্লাহ আমাদের সেই জ্ঞান আরোহণ করার তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।